শোনো, আমি ওকে ভালো করে চিনি। আমি বললেই ও আমার কাছে ছুটে চলে আসবে। আমি তখন আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল, তুই এখন একজন দেশের নামকরা ডাক্তার, তাহলে আরো কি করতে চাস? হ্যাঁ, আমি মানছি আমি নামকরা ডাক্তার, কিন্তু আমাকে এই অবস্থানে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে, কিন্তু সব কষ্ট রাসেল করেছে, যেটা আমার নিজের চোখে দেখা। কতটা কষ্ট করেছে আমাকে এই অবস্থানে আনতে। তাই আমি এমন কিছু করে ওকে আপন করে নিতে চাই যাতে পরে ও আমার কাছে অনেক সুখে থাকে। জানিস বৃষ্টি, ও ঢাকা এসেছে, আমাকে একটা বারের জন্যও সেটা বলেনি, কারণ আমি মানা করেছিলাম আমার সাথে কথা বলতে। আর ও চায় না ঢাকায় এসে সেটা জেনে আমি কষ্ট পাই। আমি হয়তো আগের জন্মে ভালো কোনো কাজ করেছিলাম, যার জন্য রাসেলের মতো একজন জীবন সঙ্গী আমি পেয়েছি। বলেই চোখের জল মুছে ফেলল। দেখ রাইসা, এমন করে না, থেকে তুই ওকে মেনে নে, না হয় আবার তোকে চোখের জল বুকে ভাসাতে হয়। না, এইসব কিছুই হবে না। আমি রাসেলের নামে একটা কোম্পানি কিনব, যেটা আজ থেকে 3 মাস পরে আমাদের বিবাহের 6 বছর অতিবাহিত হবে। সেই দিন ওকে বুঝিয়ে দিয়ে আমি ওকে নিজের করে নিব, তাতে যতটা কষ্ট পাই না কেন। ও বৃষ্টি, ভালো কথা, আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, তুই ব্যবস্থা করিস। আচ্ছা ঠিক আছে। এই ছিল তাদের কথা। এখন চলেন দেখে আসি বেচারা রাসেলের কি অবস্থা। আমি রাতে ডিনার করে রুমে এসে শুয়ে শুয়ে আগের সব কথাই ভাবছিলাম, কতটা ভালো আগের দিনগুলো। তখনই পাশে থাকা ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি বৃষ্টি আপুর কল, তাই রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি কেমন আর থাকতে পারি সেই সব আপনারা হয়তো অজানা না, তাই আপনি নতুন করে কেন আবার জিজ্ঞেস করতেছেন? সেটাই আমি জানি, তবে নতুন একটা খবর আছে আপনার জন্য। আমিও তো চাই না আপনার আর রাইসার মধ্যে দূরত্ব বেড়ে যায়। হুম, আমি এটা জানি, তাহলে আপনি এখন কি বলতে চান সেটা বলেন শুনি। হুম তার জন্যই তো ফোন দিলাম। রাইসা তার বাড়িতে একটা কাজের লোক খুঁজছে। আমি চাই তুমি কাজের লোক হয়ে আসো, কিন্তু রাইসা যেন চিনতে না পারে, ছদ্মবেশে থাকবে। তা তুমি কাছে থেকে হলেও দেখতে পাবে। হুম, আপনার বুদ্ধি আছে বলতে হবে। তারপর সবকিছু শুনে অনেক কথা বলে ফোন কেটে দিলাম। কাল সকালে যেতে হবে, তাই আমি বাড়িতে ফোন দিয়ে বলে দিলাম আমি বাড়িতে যাব, দেরি আছে, ওইখানে কাজ করতে হবে। আর এই বাড়ির সবাইকে সব বুঝিয়ে বলার পরে রাজি হলো। আমি এসে আবারও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে কিছু সময় পরে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বৃষ্টিপুর দেওয়ার ঠিকানায় চলে আসলাম। আমাকে দেখেই এই আপনি কি, আর আমার বাড়িতে কেন এসেছেন? আমাকে চিনতে পারে নাই? তাহলে আপু, আমি আপনাদের বাসায় নতুন কাজের লোক, এবার বুঝতে পারলে? আরে তোমাকে তো কেউ চিনতেই পারবে না, ভালোই বিদ্য সেজেছ তখন ওপর থেকে। এই বৃষ্টি, এই চাচাকে আর এখানেই বা কেন এসেছে? উপর থেকে নামতে নামতে বলল, আমি তো রাইসার দিকে এক পলকে তাকিয়ে আছি, কতদিন হলো দেখি না, খুব সুন্দর লাগছে, মন চায় এখনই জড়িয়ে ধরি। আমার এমন অবস্থা দেখে জোরে জোরে বলল। আরে এই চাচা তো আমাদের নতুন কাজের লোক। ও তাই বল, ভালো হয়েছে তুই বৃদ্ধ কাজের মানুষ এনেছিস। তাই চাচার নাম কি? এর নাম রাখছে, ধ্যাত, কি বলে ফেললাম। ম্যাডাম, আমার নাম রহিম। এই আপু ভুলে রাসেল বলেছে, আসলে সে তো সঠিক নাম শোনেনি, বৃষ্টি মনে মনে বলতেছে। যাক বাবা, বাঁচা গেল। তাহলে ঠিক আছে, শোনেন চাচা, ঠিকমতো কাজ করবেন। আর বৃষ্টি, তুই এই চাচাকে সব কিছু বুঝিয়ে দে। আমি হাসপাতালে গেলাম। বলেই চলে গেল। ভাই তুমি আমাকে বাঁচালে। কি নাম বলেছিলে? আমার তো খবর ছিল না। এইভাবে কাজ করা আর রাইসাকে দেখা, এর মধ্যে দিয়েই চলে গেল একটা মাস। এই এক মাসে বুঝেছি রাইসা মনটা সবার জন্য ভালো, শুধু কষ্ট আমার জন্যই। একদিন বাগানে ফুল গাছ পরিষ্কার করতেছি আর গুনগুন করে গান গাইতেছি। আমার ঘরের আঙ্গিনাতে চাঁদের বাতি জ্বলে। আমার সখী আমায় ভুলে থাকে, কেমন করে রে বন্ধু থাকে আমায় ভুলে। হঠাৎ আমার চোখে পড়ে বারান্দায় দেখি রাইসা আমার গানটা মুগ্ধতার সাথে শুনতেছে। দেখেই আমি গান বাদ দিয়ে কাজ করতে লাগলাম। এইদিকে রাইসা ভাবতেছে, বৃদ্ধ মানুষের গলা এত সুন্দর কি করে হয়? আর এই গান তো আমি রাসেলের কণ্ঠে অনেক শুনেছি। ঠিক কেন যেন
এইরকম কণ্ঠ নাও হতে যাবে কি করে? বলেই মাথায় একটা টোকা মারে। আমি আমার মতো কাজ করতেছি, তখনই রাইসার ডাক পড়লো, তাই আর রুমের দিকে গেলাম। ম্যাডাম আমাকে ডেকেছেন কেন যদি বলতেন, আমার আবার আরেক কাজ করতে হবে। ম্যাডামের সাথে নত হয়ে বললাম, আরে চাচা, অনেক কাজ করেছেন, এত কাজ করতে হবে না। এমনিতে অনেক বয়স হয়েছে আপনার। শোনেন, কালকে আমার একটা বন্ধু আসবে, ভালো মন্দ রান্না করবেন, আমি যেন তার সামনে ছোট না হই। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি আপনার সম্মান নষ্ট হয় এমন কাজ করবই না বলে চলে আসলাম। রাতে রুমে শুয়ে আছি আর বাড়িতে সবার সাথে কথা বললাম, আবার আপুদের সাথেও অনেক কথা বলে ঘুমিয়ে পড়লাম। এদিকে রাইসা ভাবতেছে, কি ব্যাপার, রাসেল আমাকে একটা মাস হলো ফোন দেয় না কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। যেই মানুষটাকে হাজারবার মানা করার সত্ত্বেও বারবার ফোন করে খবর নিত, এখন আবার কি হলো? কিছু হয়নি তো? বলে রিয়ার কাছে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি আব্বু। আব্বু, আম্মু আর তুমি কেমন আছো? আমরা সবাই অনেক ভালো আছি, শুধু ভাইয়ার কথা জানি না। মনটা ছোট করে বলল। কেন কেন, তোমার ভাইয়ের কি হয়েছে? অস্থির হয়ে বলল, ভাইয়া তো ঢাকায় গেছে ঐশী আপুদের বাসায়, 1 মাসের বেশি সময় হয়ে গেছে, আর বলছে কাজ করবে। তারপর অনেক কথা বলে রাইসা ফোন কেটে দিয়ে ভাবতে থাকে। তাহলে পাগলটা আছে কোথায়? না, আজ একটু আপুদের বাসায় যাব। আপু আম্মু, আপু অনেক ভালো আছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আমি বাড়ির সব কাজ করলাম, বাড়ির সব কাজ করে রান্না শেষ করলাম। এর মাঝে ম্যাডামের বন্ধুটা এসে গেছে। তাকে দেখি তো আমার মেজাজ গরম হয়ে গেল, কেননা এই লোকটাই সেই দিনের ছেলেটা। শালারে কি যে করমু। হাই আশি, কেমন আছিস? আর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না, আমি অনেক ভালো আছি। তুই থাকতে আমার কি কিছু হতে পারে? কথাটা শুনেই আমার খারাপ লাগলো। আমাকে হয়তো ধীরে ধীরে ভুলে যাবে, আর আমি তাকে আপন করে পেতে কষ্ট করে যাচ্ছি। তখনই, এই রহিম চাচা, খাবার পরিবেশন করো তাড়াতাড়ি, আর এখানে 3টা কফি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম একটু দাঁড়ান। আমি এই গেলাম আর এলাম, তারপরে কফি নিয়ে আসলাম, একে একে সবাইকে দিলাম। আর যখন আশিকের হাতে কফির মগটা দিতে যাচ্ছি, তখনই আমার হাতে ফসকে কফির মগটা আশিকের উপরে পড়ে যায়। তখন রাইসা উঠে সে এমন একটা কাজ করে যা আমার চোখ বিশ্বাসই করতে পারছে না। রাইসা কি করে পারলো এটা করতে? আর বৃষ্টির চোখ তো কপালে ওঠার মতো অবস্থা। তাহলে চলেন একটু শুনে আসি কি ঘটনা ঘটেছে আর যার জন্য সবাই এত অবাক হয়েছে। রাইসা উঠে এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে থাকে, দেখে কাজ করতে পারেন না? দেখলে তো ওর কাপড়টা নষ্ট করে ফেললেন। এখন যান এখান থেকে। আমি চোখের নোনা জলটা মুছে সেখান থেকে চলে আসলাম। আসলেই খুব কষ্ট হচ্ছে। ভুল তো মানুষেরই করে, তার জন্য এমন করতে হবে? এদিকে রাইসা, তুই এটা ঠিক করলি না। চাচার গায়ে হাত তুলতে তোর বিবেকে বাঁধলো না? কি করে পারলি তুই এটা করতে? আমার কিছু খেয়াল ছিল না রে। আসলে আশিক কতটা ছোট হয়ে গেল সেটাই বেশি ভাবছি আমি। আসলে বড় মানুষের জন্য তোর দরদ ঠিকই ছিল, কিন্তু নিজের আপন মানুষটার জন্য একটুও না। বুঝতে পারবি একদিন, বলেই বৃষ্টি সেখান থেকে আমার কাছে চলে আসে। রাইসা, আসলে এই কাজটা করা তোমার ঠিক হয়নি। সে তো আর ইচ্ছাকৃত ভাবে আমার উপর ফেলেনি, হঠাৎ পড়ে গেছে। আজকে তো আর কিছু হলো না, তাই আমি আজকে আসি। বলেই আর কিছু না শুনেই চলে গেল। আসলে আমি এটাই কি করে করতে পারলাম? এইভাবে একটা বৃদ্ধ মানুষের গায়ে আঘাত করলাম। না, তার কাছে আমার ক্ষমা চাইতে হবে। তাই আমার রুমের দিকে আসতে থাকে। এদিকে আমি দুঃখিত, তোমাকে এইখানে না আসতে বললে আজকে আর মারটা খেতে হতো না। আমাকে ক্ষমা করে দিও, আজ চলে যাও এখান থেকে। এখানে থাকলে শুধু তোমার কষ্টই হবে। তখনই পিছন থেকে, কার কষ্ট হবে শুনি একটু? এটা শুনে আমি আর বৃষ্টি দুজনেই ভয় পেয়ে যাই, যদি সবটা বুঝে যায়। না রে রহিম চাচাকে আমার এক কাজিনের কথা বলছিলাম। আসলে আমার কাজিনকে রহিম চাচা চেনে, সেজন্যই। এই মেয়ের মাথায় বুদ্ধি আছে বলতে হবে, ঠিক সময়ে ঠিক সূত্র প্রয়োগ করে অঙ্কের ফল ঘোরাতে পারে। ও আচ্ছা, বৃষ্টি তুই সর, আমার রহিম চাচার সাথে কিছু কথা আছে, একটু সাইটে আয়। তখন বৃষ্টি সাইটে যায়। আমি চিন্তায় আছি কি করবে, যে কাছে আসতে যাবে তখনই, রহিম চাচা, আমাকে ক্ষমা করে দিন। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না।
আপনার গায়ে হাত ওঠানোর আমার ঠিক হয়নি। আমি সত্যি অনুতপ্ত এই বিষয়টার জন্য। ম্যাডাম, এমন করে বলবেন না। আপনি তো কাজটা ঠিকই করেছেন। আমার উচিত ছিল সাবধানে কাজ করা। আপনি আমার ভুল ভরিয়ে দিয়েছেন, এতে আপনার কোনো ভুল নেই। আসলে আশিক বৃষ্টিকে পছন্দ করে, তাই এখানে এসেছিল বিয়ের কথা বলতে। আর আপনার ওই কাজ দেখে আমার রাগ উঠে গেছে। এটা শুনে আমি একটু খুশি হলাম, কেননা আমি যেটা ভেবেছিলাম সেটা পুরাই ভুল। আচ্ছা ঠিক আছে, আর বৃষ্টি মামুনি আর তাকে খুব মানাবে। হুম, কিন্তু আপনার এই ভুলের জন্য আশিক আমাকে কথা শুনিয়ে চলে গেছে। একটু নরম সুরে বলল, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, ক্ষমা করে দিবেন দয়া করে। এইভাবে অনেক কথা হলো। একদিন সকালে বাসায় চিল্লাচিল্লি শুনে আমি বাগান থেকে দৌড়ে ভিতরে আসি। ভিতরে এসে দেখি কাজের মেয়েটা মাটিতে পড়ে আছে। এই জরিনা, তোর কি হলো? এমন করে পড়ে গেলি কেন? কিন্তু জরিনার কোনো কথা নেই, নিস্তব্ধ দেহ নিয়ে মাটির সাথে নতিয়ে আছে, ঝাঁকুনি দিচ্ছে শুধু। তখন বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। আমার আর বুঝতে বাকি রইল না জরিনার কি হয়েছে। তাই রাইসা ম্যাডাম, আপনি আপনার পায়ের জুতা খুলে জরিনার নাকে ধরেন, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে তো সবাই আমার উপরে রাখে ফায়ার, কারণ তাদের মনে হচ্ছে আমি এমন টাইমেও মজা করতেছি। চাচা, মজা করাও কিন্তু একটা সময় থাকে। দেখতেছেন মেয়েটা অসুস্থ আর আপনি মজা করতে ব্যস্ত। হ্যাঁ, আপনি মজা করছেন কেন? আরে আপনারা শুধু আমাকে ভুল বুঝতেছেন। আমি মজা কেন করব? আপনি জুতা শুকিয়েই দেখুন কি হয়। আচ্ছা রাইসা, চাচা যখন বলতেছে একটু জুতা শুকিয়ে দেখ তো কি হয়। আচ্ছা ঠিক আছে, তবে যদি বেশি খারাপ কিছু হয় তাহলে চাচার কিন্তু খবর আছে। তারপর আপনি কেন করলো? আর আমি এখন কি বলবো সন্তানের কথা? ম্যাডাম, আমার বাবা মা আর একটা বোন আছে। আর কি বলবো দুঃখের কথা, আমার কোনো সন্তান নেই। মনটা ছোট করে বললাম। দেখছেন, তাও সত্যটা বলে না। আরে চাচা, আপনি যেইভাবে বুড়া সেজেছেন তাতে কেউ বুঝবেই না। আর সন্তান কথাগুলো মনে মনে বলল। আচ্ছা চাচা, আপনাকে দেখে মনে হচ্ছে বয়স ভালোই হয়েছে, তাহলে সন্তান নেই কেন? এখন আমি কি বলবো? এই মায়া তো আমাকে ছাড়বে না দেখতেছি। আসলে আমি বিয়ে করেছি, কিন্তু ভাগ্যক্রমে আমার কাবিনটাই শুধু হয়েছিল, কালেমাটা হয় নাই। আর আমার বউ তার বাবার বাড়িতে থাকে। তাই নাকি? খুব কষ্টের কথা এটা। তা আপনি চাচিকে আনতে যান নাই কেন? সেই যে আমার জীবনে আসতে চায় না, তাহলে নিয়ে আসবো কেমনে? সে যে এখন অন্যের জন্য স্বপ্ন দেখে। চোখের পানি মুছতে মুছতে বললাম। ইস রে, আমার পাগলটা না জেনে শুধু কষ্ট পাচ্ছে। জানো, আর বেশি কষ্ট পেতে হবে না। রাইসা মনে মনে কথাটা বলল। আচ্ছা চাচা, আমি এখন আসি। আর দোয়া করি চাচি যেন আপনার জীবনে ফিরে আসে। বলেই চলে গেল। ইসরে, কি বাচ্চাটাই না বাঁচলাম, আর একটু থাকলেই ধরা খেয়ে যেতাম। বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে কথা খেয়ালই নেই। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাগানে পানি দিচ্ছি, তখন বৃষ্টি আসছে। রাসেল, তুমি কি অনুষ্ঠানের কথা জানো না? হ্যাঁ জানি, রাইসা বলেছে। আর আরও বলেছে সে অনুষ্ঠানে নাকি তার হবু শ্বশুরবাড়ির লোকজন আসবে। আমি কি সত্যি রাইসাকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো? এখনো কিন্তু অনেক সময় আছে, চলে যাও। কষ্ট পেতে না চাইলে, কারণ ওই দিন যে কষ্ট ছাড়া কিছুই পাবে না। আর তোমার কষ্টগুলো আমারও কেমন সহ্য হয় না। না, আমি মাঝপথে হাল ছেড়ে যাব না। ওর কষ্ট সহ্য করতে যদি আমার মরণও হয়, তবুও আমি হাসি মুখে মরণকেই বরণ করে নিমু। চোখের পানি মুছে বলল। সত্যি, তুমি একটা মানুষই, যে কিনা একটা মেয়েরকে এত ভালোবাসে। সে তোমাকে ভালোই বাসে না, শুধু কষ্টই দিয়ে গেল। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। বলেই ভিতরে চলে গেল। ম্যাডাম, আমাকে আজকে একটু ছুটি দিবেন? একটু এক জায়গায় যেতাম, একটু কাজ ছিল। আপনারা তো এখানে কেউ নাই, তাহলে আপনি কোথায় যাবেন শুনি? এই রে, এখন আমি কি বলি? এই মাইয়া এরকম কথা বলে ঠিকই ফেলে, কেন বুঝতে পারি না। মনে মনে বললাম, আসলে ম্যাডাম, এইখানে আমার এক আত্মীয় থাকে, তার সাথে একটু দেখা করতে যাইতে হবে। দয়া করে যদি অনুমতি দিতেন। আচ্ছা, আপনার বলা কথা আমার মনে থাকবে, এটা কি আর বলতে পারে নাকি? তারপর আমি চলে আসলাম। রাস্তায় এসে বৃদ্ধ থেকে আবার আগের রূপে চলে আসলাম। ভাবতেই কেমন লাগে, রাইসা আমাকে নাতিনে চাচা বলে, আর সন্তান কয়টা সেটাও জিজ্ঞেস করে। আমি আস্তে আস্তে হেঁটে আপুদের বাসার দিকে চলে আসলাম, কিন্তু কিছু পথ আসতে দেখতে পাই আপুকে কারা যেন বিরক্ত করতেছে।
আসলে আপু হেঁটে হেঁটে কোথাও গিয়েছিল গাড়ি বা বডিগার্ড ছাড়াই। আমি আর এক মুহূর্ত দেরি না করে অতি দ্রুত গতিতে আপুর কাছে চলে আসলাম। আমাকে দেখেই আপু যেন প্রাণ ফিরে পেল। আপু, এরা কারা আর তোমার সাথে এরকম করতেছে কেন? আসলে আমি এদের একটা কাজ করতে মানা করাই এরা আমাকে মারতে চায়। কাঁদো গলায় বলল, কি? এই তোদের এত বড় সাহস আমার বোনকে মারতে চাস? তোদের কলিজা তো দেখতে হয় কত বড়। আমাদের কলিজা দেখার আগেই তোর কলিজা বের করে ভেজে খেয়ে ফেলুম। এই মার শালারে। বাকিদের উদ্দেশ্য করে বলল। আমিও দেরি না করে এক একজনকে এক এক স্টাইলে মেরে পেঁয়াজ মরিচ ছাড়াই আলু ভর্তা বানিয়ে ফেললাম। এই, তোরা আপুর কাছে এক্ষণে ক্ষমা চা আর বল যে আম্মা আমাদের ক্ষমা করে দিন, জীবনের বাকি সময় আপনার সামনে আসবো না। বখাটেগুলো সেটাই করলো আর আমি আবার আপুর কাছে আসলাম। কি দরকার ছিল মারামারি করার? তো যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? রাগী গলায় আপু বলল, আপু, আমি যদি ওদের না মারতাম তাহলে কি আর তোমাকে এইভাবে ছেড়ে দিত বলো? আর আমি বেঁচে থাকতে আমার আপুর কিছু হবে সেটা কখনোই সম্ভব না। সত্যি ভাই, মাঝে মধ্যে মনে হয় তুই মানুষ না, ফেরেশতা। আমাদের বিপদে ঠিক সময় এসে উদ্ধার করিস। আপু, আমি ফেরেশতা হতে যাব কেন? আমি এই পাপাচার দুনিয়ার পাপী বান্দা মাত্র। হয়েছে হয়েছে, এখন বাসায় চল। তোর সাথে কথা বলে আমি পেরে উঠবো না। তারপর আমি আর আপু বাসায় চলে আসলাম। কি বাবা, কেমন আছিস? আর এতদিন পরে মায়ের কথা মনে পড়লো, তাই না? আরে আম্মু, তোমাদের কথা আমার সব সময় মনে পড়ে, কিন্তু কি করব বলো, আসার যে সময় নাই। তোমাদের বৌমাকে আপন করে পেতে এটুকু কষ্ট তো করতেই হবে। তখনই পিছন থেকে আব্বু বলে ওঠে, আমি বললাম রাইসার সাথে কথা বলে সব ঠিক করে দেই, কিন্তু তুই তো আমার কথাই শুনলি না। বাবা, সেটা করলে করা যেত, কিন্তু এতে প্রমাণ হতো না আমি ঠিক রাইসাকে কতটা ভালোবাসি। তোর সাথে কথাই পারবো না, একটা না একটা বলে ঠিকই আমাকে ঠকিয়ে দিবি। আর শোন, আমার সকল সম্পত্তি তোর আর ঐশীর নামে লিখে দিয়েছি। এটা না করে তোর মা ঐশী শরীফ মিলেই ঠিক করেছি। বাবার কথা শুনে আমার একটু রাগ হলো, কেননা তারা আমাকে তাদের কষ্ট গড়ে তোলা সম্পত্তি কেন লিখে দিবে? বাবা, এটা কি করছে? এই সম্পত্তি শুধু আপুর, আমাকে কেন দিচ্ছ? এই পিচ্ছি, তুই এত কথা বলিস কেন? আমাদের কি কম আছে যে তোকে দেওয়ার কারণে আমাদের সম্পত্তি কমে যাবে? বুঝতে পারলাম এদের সাথে কথা বলে আর কিছু হবে না, কারণ এরা যা করেছে সেটা আর উল্টাবে না। তারপর অনেক কথা হলো আমাদের মাঝে। আমি সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় বাবা একটা কার্ড হাতে ধরিয়ে দিয়েছে, বুঝি না কার্ড দিয়ে কী করে। দরজা দিয়ে যেই না ভিতরে প্রবেশ করেছি তখনই বৃষ্টি বলে ওঠে, কি ব্যাপার চাচা, এখনই চলে এলেন যে? রাইসা তখন আমাদের দিকে তাকালো। দেখতে পারলাম রাইসার মুখেও হাসির রেখা ফুটে উঠল। জানি না এই খুশির রহস্যটা কি। আসলে ম্যাডাম, আপনাদের না দেখে থাকতেই পারছিলাম না, শুধু শর্টফট করতেছিলাম, তাই তাড়াতাড়ি চলে আসলাম আপনাদের দেখতে। এখন অনেক খুশি লাগতেছে, মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। আমাদের জন্য নাকি আপনার রাইসা ম্যামের জন্য? কোনটা? আমার কানে কানে বলে হেসে উঠল, কি যে বলেন না ম্যাডাম, আপনারা সবাই আমার কাছে সমান। তার একটু সময় থেকে আসলেই পারতেন, অনেকদিন হলো কোথাও যান না। না ম্যাডাম, সেই সকালে গিয়েছি, অনেক সময় থেকেছি, আর ভালো লাগলো না, তাই চলে আসলাম। আসলে যতদিন হলো আপনাদের সাথে আছি ততদিনে আপনারা আমার পরিবারের মতোই হয়ে গেছেন। পরিবারের মতন কি? আমি তো তোমার পরিবারেরই একজন। রাইসা মনে মনে বলল। এইভাবে চলে গেল কয়েকটা দিন। আগামীকাল এই বাড়িতে অনুষ্ঠান হবে, জানি না আমার সাথে কি হবে। রাতেই সব ভাবতেই ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভেঙে রিয়ার ডাকে আমি চোখ খুলতে দেখি রিয়া। আমি তো ভূত দেখার মতো অবস্থা। এই করিম চাচা আপনাকে কাজ করতে ডাকতেছে, কত বেলা হয়ে গেছে দেখেছেন? যাক বাবা, আমাকে তাও চিনতে পারে নাই। আমি রিয়াকে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিচে চলে আসলাম। আসলে রিয়ারা রাতে এসেছে, রাইসা নিজ বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসছে, সেটা আমি জানি না। আমি নিচে এসে দেখি সবাইকে কথা বললে চিনতে পারবে দেখে কিছুই বলতেছি না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সব মানুষ এসে ভিড় জমালো, আপুরাও এলো। আমার তো ভয়ে কলেজে শুকিয়ে আসতেছে, হয়তো আজকেই রাইসা আমার থেকে পর হয়ে যাবে। আমি কি করে বাঁচবো, সেই যে আমার বেঁচে থাকার উৎসাহ, এসব ভাবতেছি আর সবার দেখাশোনা করতেছি। তখন রাইসা ম্যাডাম স্টেজে উঠে মাউথপিস হাতে নিয়ে আমার নাম ধরে এমন একটা কথা বলে যা শুনে আমার সারা শরীরটাই ঘামতে শুরু করে। কেননা কথাটা ছিল, তাহলে চলেন কথাটা শুনেই আসি। আপনারা তো আবার না বলা পর্যন্ত আমাকে ছাড়বেন না। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, থেকে 7 বছর আগে ঠিক এই দিনেই আমার বিয়ে হয়।
কিন্তু আমার কপাল ভালো কি মন্দ ঠিক বলতে পারবো না। তবে বিয়ের শুধু কাবিনটাই হয়েছিল, কালেমা হয়নি। আপনারা জানতে চাইবেন কে সেই ব্যক্তি যে কিনা তার সুখকে গলা টিপে মেরে ফেলে আমার সুখকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছে। আমরা জানতে চাই এমন মহৎ মানুষটা কে যে সারা জীবন অন্যের সুখের জন্য লড়েছে। এই সেই মানুষ যে আমার পুরো পৃথিবী। আমাকে দেখিয়ে বলল। এটা শুনে আমি অজান্তেই কেঁদে দিলাম যে আমাকে আড়াল থেকে এত ভালোবেসেছে, অথচ আমি বুঝতেই পারিনি। এই বুড়া বেটা আপনার স্বামী কি করে হয় বুঝতে পারছি না। তারপরেও স্বামী বাড়ির কাজের লোক, আসলে আজকের মেয়েদের রুচি হারিয়ে গেছে। আপনারা এখানে আসল কথা জানেন না, তাই আগে শোনেন পরে ভাবেন। এই যে বুড়ো মানুষটাকে দেখতেছেন, সে আসলে বুড়া না। সে আমার কাছে থাকার জন্য ছদ্মবেশী হয়ে আমার বান্ধবীর মাধ্যমে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকছে। কোনোদিন বুঝতে পারতাম না যদি ওর আর বৃষ্টির বলা কথাগুলো না শুনতাম। ওহ, তার মানে আমি আর বৃষ্টি যে কথাগুলো বলেছিলাম সেই সব রাইসা শুনেছিল। তাই তো বলি, রাইসা আমার রুমে কোন দিন আসে না, ওই দিন কেন আসলো? এবার আসল কাহিনী বুঝতে পারলাম। তারপর রাইসা আমার মুখে থাকা দাড়ি মোছ সব খুলে দেয়, আর এইসব দেখে সবাই তো অনেক অবাক হয়ে যায়। জানেন রাসেল কি জন্য আমার বাড়িতে কাজের লোক হয়ে আছে? জানেন না তো? তাহলে শোনেন। আমি ওকে প্রথম দিন বলেছিলাম আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার পড়ালেখার ক্ষতি হবে, তার জন্য কাবিন করে রাখে, যার জন্য সবার অনেক কথার সম্মুখীন হতে হয়েছিল। ওকে আমি ওর থেকে আরও চেয়েছিলাম যেন সে আমাকে ডাক্তার বানায়। সে রাজিও হয়ে যায়, আমিও ঠিকমতো পড়াশোনা করতে থাকি। কিন্তু রাসেল যখন বেশি কেয়ার করতে থাকে তখন আমি ভেবে দেখি রাসেলের মাথায় যদি আমি রাসেলের মায়ের যদি আমি স্বপ্ন পূরণের আগে জড়িয়ে পড়ি তাহলে আমার স্বপ্ন আর তার কষ্ট দুটোই বিফলে যাবে। তাই আমি ওকে ইগনোর করতে শুরু করি। তার থেকে কষ্ট আমার বেশি হতো, কিন্তু ওকে বুঝতে দিতাম না, নীরবে শুধু কেঁদেছি। যখন ডাক্তার হয়ে যায় তখনও মেনে নেইনি। কেন জানেন? কারণ আমি চাইতাম আমার স্বামীর জন্য কিছু করতে, যেন এই কষ্ট তাকে আর না করতে হয়। তাই তো আমার স্বামীর নামে একটা কোম্পানি কিনেছি, যেটা আমাদের ভালোবাসা দিয়ে বড় করব। তার চোখে আমি অনেক কষ্ট দেখেছি, কিন্তু আফসোস স্বপ্ন পূরণ করার জন্য সেই কষ্টের ভাগিদার হতে পারেনি। আমার ভালোবাসা হয়তো সত্য ছিল, তার জন্যই আজও সে আমাকে ভুল বোঝেনি। সে চাইলে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হতে পারত, কিন্তু হয়নি। আমি একদিন রাসেলকে না বলে গ্রামে যাই, আর বাড়ি গিয়ে জানতে পারি আপু অসুস্থ, তাই ও ঢাকায় আসবে। আমিও সবার সাথে প্ল্যান করে একই বাসে উঠি, আর আমি অপরিচিত হয়ে তাকে পরীক্ষা করেছি যে অন্য কাউকে ভালোবেসেছে নাকি। কিন্তু সে আমার কথা আমার কাছেই বলেছিল। সে জানতো না আমি ছিলাম বাসের সেই মেয়েটি। এমনকি তার সকল আত্মীয়রাও এই সব কিছু করব তার প্ল্যান জানতো না। শুধু রাসেল একাই অজানা ছিল। এমনকি তার সকল আত্মীয়রাও এই সব কিছু করব তার প্ল্যান জানতো। শুধু রাসেল একাই অজানা ছিল। তাকে অনেক কষ্ট দিয়েছি। হতে পারে তার কষ্টের কাছে আমার কষ্ট তুচ্ছ। আজ আমি ওকে আপন করে নিতে চাই, আগলে রাখতে চাই আমার পবিত্র ভালোবাসা দিয়ে। কান্না করতে করতে বলল, মারে তুই যেটা করেছিস সেটা হয়তো ভুল ছিল না, তুইও তো কম কষ্ট করিস নাই। জীবনে সুখী হওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়। হ্যাঁ রে মা, তোরা অনেক কষ্ট সহ্য করেছিস। তোদেরকে আবার আমি বিয়ে দিব, কারণ সেই দিন তো আমি ছিলাম না তোদের বিয়েতে। বলেই দুই আব্বু হেসে ফেললো। এইভাবে অনেক মানুষ অনেকভাবে বলল, সবার একই কথা, আমাদের আবার বিয়ে দিবে। সবাই দাঁড়িয়ে থেকে তখন আমি বলে উঠলাম, না, আমি ডাক্তার ম্যাডামকে বিয়ে করব না। সে কি আমাকে কম কষ্ট দিয়েছে? এমনকি তাকে অন্য ছেলের সাথে ঘুরতে দেখেছি আমি। আমার কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল, আর রাইসা তো কেঁদেই ফেললো। তুমি কেন এমন করে বলতেছো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর সেই ছেলেটা তো বৃষ্টির হবু বর। তোমাকে রাগান্বিত করার জন্য করেছে আপু, সব জানতো। আমার হাত ধরে কেঁদে কেঁদে বলল। আমি এই কথা শুনে আপুর দিকে চোখ বড় করে তাকালাম, আর আপু দুলাভাইয়ের পিছনে লুকিয়ে গেল। আপনাকে আমি কি করে ভালোবাসবো বলেন? আপনি কি আমাকে ভালোবাসেন? এই কথাটা এখন বলতেছেন? এই কথাটা বলা মাত্রই সবার মুখে হাসির রেখা ফুটে উঠল, আর এইদিকে রাইসা আমার সামনে হাঁটু গেড়ে বসে। কি করে তোমাকে ভালোবাসার কথা বলবো যে ভাষা আমি জানি না? তবে এইভাবে বলতে পারি, তোমাকে আমি তোমার ওই মনে একটু জায়গা করে দিবে? করবে কি তোমার পাছের আম্মু?
দেবে কি তোমার একলা পথের সাথী হতে? দেবে কি ওই জ্যোৎস্না রাতে তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখার অংশীদার হতে? আই লাভ ইউ সোনা। লাভ ইউ টু কলেজা, তোমার জায়গা আমার বুকে, পায় না। আমি রাইসাকে তুলে জড়িয়ে নিলাম। রাইসা অনেক খুশি আর সবাইও অনেক খুশি। আর ঠিক তখনই কেউ একজন বলে ওঠে, সেটা শুনে সবাই তো আরও খুশি। কেননা যখনই আমি রাইসাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমো এঁকে দেই, ঠিক তখনই কেউ একজন পিছন থেকে বলে ওঠে, সেটা শুনে সবাই তো আরও খুশি। কেননা কথাটা বলেছিল বৃষ্টি। তাহলে চলেন কথাটা শুনে আসি। সবাই শুধু রাইসার বিয়ের কথাই চিন্তা করে, আর আমার বিয়ের কথা একবারের জন্য ভাবে না। আরে বৃষ্টি, তোর তো বিয়ে হবে আশিকের সাথে, তাহলে এমন বলছিস কেন? না, আমি আশিককে বিয়ে করতে যাব কেন? এটা শুনে সবাই অনেকটাই অবাক, আর রাইসা তো বেশি অবাক হয়। আশিক তোকে বিয়ে করতে রাজি? তাহলে তুই বিয়ে করবি না কেন? আর তুই কাউকে ভালোবাসিস নাকি? আমি রাসেলকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এইটা শুনে সবাই যেন স্তব্ধ হয়ে গেল। চারিদিকে নীরবতা। সবাই এইটাই ভাবতেছে, এই মেয়ে পাগল হয়ে গেল নাকি? এই বৃষ্টি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস এসব? বাবা, আমি পাগল হই নাই, আর রাসেলও আমাকে ভালোবাসে। বিয়ে করার লোভ দেখিয়ে আমাকে নিয়ে এসেছে। বৃষ্টিমা, আর বলতে হবে না। তুমি যার জন্য দায়ে পড়ে নাটক করতেছো, সেই মানুষটাকে আমি নিয়ে এসেছি। সবাই অবাক, কেননা আব্বু আশিকের কলার ধরে টানতে টানতে নিয়ে আসছে। তারপর সবটা খুলে বলল বৃষ্টি কেন এসব করেছে। আমাকে ক্ষমা করে দিস রাইসা, তোর স্বামীর নামে এত বড় কলঙ্ক লটালাম। না রে, ক্ষমা চাচ্ছিস কেন? তুই তো তোর ইজ্জত রক্ষা করার জন্য এমনটা করতে বাধ্য হয়েছিস। আমি দৌড়ে গিয়ে আশিকের কলার ধরে বললাম, এই আশিক, তুই কেন এমন করেছিস? আসলে আমি রাইসাকে অনেক ভালোবাসি, তোমার হবে তা মানতে পারিনি, তাই বৃষ্টির ওইরকম ভিডিও করে ব্ল্যাকমেল করে এইসব করতে বাধ্য করি। আমাকে মাফ করে দাও। রাইসা এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলতে থাকে, তোকে আমি বিশ্বাস করে আমার বন্ধু ভাবতাম, আর তুই এই প্রতিদান দিলি? আমি তোকে কোনো দিন ভালোবাসার চোখে দেখিনি। রাইসা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। রাইসার পা জড়িয়ে ধরে। তারপর অনেক কথা বলে সবাই আশিককে পুলিশে দিতে চাইলো, কিন্তু আমি মানা করলাম, কেননা ও তার ভুল বুঝতে পেরেছে। আমি 2 দিন পরে তোদের বিয়ে দিতে চাই, আমি দেরি করতে চাই না। আবার কি বিপদ আসবে কে জানে, এমনিতেই এক বিপদ হতে বেঁচে গেছি। হ্যাঁ, ঠিকই বলছোস, বেশি দেরি করা ঠিক হবে না। তাই 2 দিন পরেই বিয়ের আয়োজন করলে ঠিক হবে। তারপর সবাই আনন্দ নিয়েই খাবার খেয়ে চলে যায়, আর আমাদের বাড়িতে যারা আছে তারাই শুধু থাকে। আমি রুমে এসে শুয়ে শুয়ে ভাবতেছি, আজকে আমার সাথে এসব কি হলো? আমি তো ভাবতেই পারতেছি না এসব কি ছিল। বাবা রাসেল, কি করিস? আয়, খাবার খেয়ে নে। তুই তো তখন তেমন কিছুই খেলি না। না মা, এখন আর আমি কিছুই খাবো না, ভালো লাগছে না। সারাদিন কেমন ভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর মা আমার মাথায় হাত বুলাতে থাকে। আমি পরম সুখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। আম্মু, আপনার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এখন মাথায় হাত বুলাচ্ছেন? মারে, ছেলেটার উপর দিয়ে সারাদিন অনেক ধকল গেছে, ওর ভালো লাগতেছে না, তাই ওর মাথায় হাত বুলাচ্ছি। কারণ ওর ছোট থেকেই অভ্যাস, খারাপ লাগলেই মাথায় হাত বুলিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমাকে ঘুমিয়ে রেখে মা ও রাইসা চলে যায় অন্য রুমে। সকালে ঘুম ভাঙে রাইসার মিষ্টি ঠোঁটের ছোঁয়াতে। এই উঠো, আমাদের বিয়ে শপিং করতে মার্কেটে যেতে হবে। আব্বু টুয়ের হুকুম, বেলা হয়েছে অনেক। যাবো তো মহারানী, কিন্তু আমার পাওনাটা দেখিয়ে দেবে বলেই জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু রাইসা আমার হাতে ধরা না দিয়ে, একটু আগে আদর দিছি, সেটা নিয়ে শান্ত থাকো। বিয়ের পর যত খুশি আদর দিও, এখন লক্ষ্মী ছেলের মতো ফ্রেশ হয়ে নিচে আসো বলেই চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে সবাইকে নিয়ে শপিং মলে গেলাম। সবাই অনেকটা সময় নিয়ে যার যার পছন্দতে জিনিস কিনলো। পরে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাবু, কি করছো? আমার রুমে আসতে আসতে বলল, এই তো বাবু, দেখছোই তো শুয়ে আছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? আমি বুঝি জিজ্ঞেস করতে পারি না? মুখটা মলিন করে বলল, আসো, আর ছোট বাচ্চাদের মতো অভিমান করতে হবে না বলে কাছে টেনে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। রাইসা আমার বুকে অনেক সময় শুয়ে থেকে কখন যে দুজনেই ঘুমিয়ে গেছি সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ আমার ঘুমটা রাইসার আগেই ভেঙে যায়। এর রাইসা, ওঠো, অনেক ঘুমিয়েছ, এখন উঠে গোসল করে নাও, প্রায় বিকেল হয়ে গেছে। আর একটু ঘুমাই না, এমন করছো কেন?
ঘুমের ঘরে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর বলল, না আর ঘুমালে চলবে না, উঠো, উঠে গোসল করো, পরে আবার শরীর খারাপ করবে। তারপর রাইসা উঠে আমাকে একটা চুমু দিয়ে চলে যায়। এইভাবে সময় চলে গিয়ে বিয়ের দিন চলে আসে। বাড়িতে অনেক মানুষের উপস্থিতি। আজ আমার খুব আনন্দ লাগতেছে যে রাইসাকে আজ আমি আপন করে পাবো। দেখতে দেখতে আমাদের ইসলামী শরীয়ত মতে বিয়ের কাজ শেষ হয়ে গেল। রাইসাকে একটা রুমে রাখা হয়েছে, সবাই তার সাথে কথা বলতেছে, কিন্তু আমার দিকে কারো কোনো দৃষ্টি নেই। তাই একা একা ছাদে বসে আছে। একটু পরে ছাদে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকিয়ে দেখি বৃষ্টি। রাইসা তোমার জন্য রুমে বসে আছে, আর তুমি এখানে কি করো? কিছু না, আসলে কিছু ভালো লাগতেছে। সবাই তো রাইসাকে নিয়ে বিজি, তাই আমি এখানে মনটাকে চাঙ্গা করতে আসলাম। মনকে চাঙ্গা অনেক করেছো, এখন যাও। আমার বান্ধবীটা একা একা বসে আছে, আর হ্যাঁ, বিড়ালটা কিন্তু মারাই চাই। বলে হেসে ফেললো। আমিও আর কিছু না বলে একটু লজ্জা নিয়ে রুমের সামনে এসে দাঁড়ালাম। পরে এক বস্তা সাহস নিয়ে ভিতরে প্রবেশ করলাম, কিন্তু এ কি, আমার বউ কোথায়? রুমের কোথাও নেই, এমনই ওয়াশরুমে নেই। আমার তো চিন্তা হতে লাগলো, তাহলে রাইসা গেল কোথায়? কিন্তু আমার চিন্তা দূর করে একটু পরে রাইসা বাইরে থেকে এসেই আমার পায়ে হাত দিয়ে সালাম করে, ওঠো ওঠো, তোমার জায়গা আমার পায়ে না, আমার এই বুকে। কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই ছাড়ো, আগে চলো নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের সংসার জীবনের সুখ চেয়ে নিই। তারপর দুজনে উজু করে একসাথে নামাজ পড়ে নিলাম। তারপর রাইসাকে খাটে বসিয়ে দিয়ে আমি বিড়াল খুঁজতে লাগলাম একটা লাঠি নিয়ে। এই তুমি পাগল টাগল হইলে নাকি? এইভাবে পাগলের মতো কি খুঁজতেছো? না মানে বৃষ্টি আপু বললো আজকে নাকি বিড়ালটাই মারতে হবে, তাই বিড়াল খুঁজতেছি, কিন্তু ঘরের কোথাও বিড়াল তো নেই। আরে গাধা, এই বিড়াল সেই বিড়াল না, আসো আমি দেখিয়ে দিই। তারপর আমি খাটে গিয়ে বসি। রাইসা আমার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নেয়। প্রায় 10 মিনিট পরে ছেড়ে দিল। এই আমাকে তো মেরেই ফেলতে, আর একটু হলেই তো আমি শেষ। এইভাবে কেউ বিড়াল মারে নাকি? কি সব বলো পাগল একটা, এইভাবে কেউ বলে বুঝি? আমার বুঝি শরম করে না? এই যে আমার লজ্জাবতী বউ, আর লজ্জা পেতে হবে না। বলি রাইসাকে কপালে চুমু দিলাম। এই শোনো না। কি বলো? আমি তো তোমার কথা শোনার জন্যই অধীর আগ্রহে বসে আছি, বলো কি বলবে? আমার না তোমার মতো সুন্দর আর কিউট গুলুমুলু একটা ছেলে বেবি চাই। একটু লাজুক হয়ে, ওরে বাবা তাই নাকি? কিন্তু বেবি নিতে তো হলে তো অনেক পরিশ্রম করতে হবে। তাই কি? আমি বেবি নেওয়ার জন্য একটু কেন, যতটা কষ্ট করতে হবে ততটাই করব কষ্ট, তবু আমার বেবি চাই চাই। আচ্ছা তাহলে চলো বাংলাদেশ টি-20 শুরু করা যাক। তারপর শুরু হয়ে গেল হার না মানা এক খেলা। ভেসে চললাম দুজন এক সুখের সাগরে, যার কোনো শেষ নেই। এইভাবে সুখের নিলাম, 4 ঠোঁট এক করে দিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। এই দুষ্টু ছাড়ো, রাতে এত আদর দিও মন ভরে নাই তাই না? তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর কি করে আমার বউটা কারো যেন নজর না লাগে। এইভাবে চলতে থাকে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, কেমন যেন একটা বাংলাদেশ টিম গঠন করতে পারে। এই গল্পটা এখানে রেখে দিলাম। বাই বাই, টাটা। ফের দেখা হবে, কথা হবে নতুন একটা গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো